নির্বাচন না হওয়ার মতো কোনো কারণ বাংলাদেশে ঘটবে এবং বাংলাদেশের মানুষ আরেকটা অনির্বাচিত সরকারের অধীনেই থাকবে, এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে না, বা কেউ করতে চাইলে সেটাতে আসলে সে সফল হবে না। বাংলাদেশের মানুষ একটা নির্বাচনই করতে চায়, নির্বাচনটার পরে যাতে নির্বাচিত সরকার একটা হাসিনার মতো ফেসিবাদী সরকারে রূপান্তরিত না হইতে পারে, তার জন্য আসলে আগে সংস্কারের অনেকগুলো জায়গাকে করতে চায়, অনেকগুলো সংস্কার করতে চায়, যে সংস্কারের ভেতর দিয়ে যে সরকারটা আসবে তারা যেন একটা গণতান্ত্রিক আচরণ করতে বাধ্য হয়। শুধু নির্বাচন একটা গণতান্ত্রিক সরকারের নিশ্চয়তা দেয় না। আমাদের দেশে সবচেয়ে ভালো নির্বাচন করছি আমরা শাহাবুদ্দিন সাহেবের আমলে, কিন্তু তারপরেও সেই সরকার আসলে গণতান্ত্রিক সরকার হয় নাই। সেই জন্য গণতান্ত্রিক সরকার হওয়ার জন্য যে গণতান্ত্রিক সংবিধান লাগে, গণতান্ত্রিক আইন কানুন লাগে, গণতান্ত্রিক সংসদ লাগে, গণতান্ত্রিক বিচার ব্যবস্থা লাগে, এই জায়গাগুলিকে যতটা সম্ভব এই মুহূর্তে করে নিয়ে তারপরে নির্বাচন অথবা নির্বাচন এবং সেটা একই সাথে করার জন্য আমরা প্রস্তাব করি। আমরা কোনো সন্দেহ, ওই রকম কোনো সন্দেহ আমাদের কাছে নাই যে নির্বাচনটা হবে না। রাষ্ট্র গঠনের এই সুযোগ হেলায় হারানো যাবে না, জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন। আপনার মূল্যায়ন কি? আমি একদম এরকমই অনেক আগে থেকে বলে আসছি যে আমরা এই সুযোগটা আসবে এইটাও আমরা ভাবতাম, এবং এই সুযোগ যখন আসে নাই তখনও আমি এরকম অনেক কথা বলছি যে এই সুযোগ আসবে, কিন্তু আমাদের অনেক সতর্ক থাকতে হবে যাতে এই সুযোগটা অন্যান্য বারের মতো না হয়। আমাদের ইতিহাসে হয়েছে কি যে আমাদের দেখবেন যে অনেক কঠিন, কিন্তু আমাদের মানুষের অনেকবার বিজয়ী হয়েছে এবং বিজয়ের জন্য অনেক বেশি আসলে ইনভেস্টও করছে, মানে আমাদের ভাষার জন্য পর্যন্ত জীবন দিতে হয়েছে, আমরা প্রচুর কারণে জীবন দিচ্ছি। কিন্তু জীবন দেওয়ার পরে, বিজয়ের পরে, এই বিজয়টাকে আসলে সবার কাছে পৌঁছে দেওয়া বিজয়ের ফল, সেইটা করার ক্ষেত্রে আমরা প্রায়শই ফেল করছি। আমরা যতটা বিজয় অর্জন করছি একই সাথে আমাদের বিজয় ব্যাহাত হয়েছে যখন, এটাকে তখন আমরা আসলে পাহারা দিতে পারিনি, রক্ষা করতে পারিনি আমাদের বিজয়গুলিকে আমরা মানুষের কাছে আসলে পৌঁছে দিতে পারিনি। এইবারও এটা নিয়ে আমার আশঙ্কা ছিল, এবং এখন তো এই আশঙ্কার কথা অনেক দিক থেকে আসলে তৈরি উঠছে, কিন্তু আমি এরপরেও আসলে এটা মনে করতে চাই যে এইবার এই বিজয় যাতে বেহাত না হয়, এইটার দিকে এই 1 বছরের মধ্যে আলাপটা অনেক সামনে এসছে, এবং আমরা অনেক বেশি সতর্ক যাতে আসলে এই বিজয় ব্যাহত না হয়। তো সেইটা আমার কাছে মনে হয় যে আমাদেরকে আরেকটু পথ দেখাবে। ইসলামিক দলগুলো নিয়ে ঐক্য হলে নির্বাচনে বিএনপি কি বেকায়দা পড়বে কিনা? আমার খুব একটা মনে হয় না, কারণ ইসলামিক দল বলে যেগুলি আসলে আছে এগুলি আমাদের এখানে রাজনৈতিক দল নিয়ে আমি বলতে পারি। যেমন ধরেন, প্রথমত যেই দলগুলিকে যা মনে হয় সেগুলি আসলে তা না, এরা রাজনৈতিক দলই না। অনেকে ইসলামিক দলগুলি ইসলামিক দল না, আসলে এগুলি এ করতে ইসলামিকও না, আবার ধরেন রাজনৈতিকও না। এটা একটা মাঝামাঝি জায়গার মধ্যে ইসলামী লেব আছে বেশিরভাগ দল, তারা যারা আসলে নেতৃত্ব দেয় তাদের এক ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে পরিচালিত হয়। এই প্রথম তারা জাতীয় রাজনীতিতে একটা ভূমিকা নেওয়ার মতো অবস্থায় আসছে, এটা তাদের জন্য একটা অগ্রগতি। কিন্তু এরা একেবারে বিএনপিকে বেকায়দায় ফেলে দেবে নির্বাচনে, সেরকম শক্তি হয়ে ওঠার মতো আসলে বাংলাদেশের রাজনীতিতে এখনও পর্যন্ত কোনো ঘটনা ঘটছে বলে আমার মনে হয় না। কারণ এদেরকে মানুষ যতটা ধরেন, এদের সাথে বামপন্থীদের কর্মকাণ্ডের একটা মিল আছে, বামপন্থীদেরকে মানুষ আন্দোলনের সময় খুব কাছে টানে, ইসলামিস্টদেরকেও যখন আসলে কখনো কোনো একটা ইসলামিক ইস্যু আসে এবং সেটার বিরুদ্ধে যখন তারা কথা বলে, মানুষ তাদের সাথে যায়। কিন্তু রাজনীতি এবং রাজনৈতিক দেশ পরিচালনা করার ক্ষেত্রে এদের কাউকে এখানকার মানুষ আসলে উপযুক্ত মনে করে না। সেই জন্য ভোটের রাজনীতিতে তারা খুব বেশি আসলে ফ্যাক্টর হয়ে উঠতে পারে না। ইসলামিক দলগুলি এখনও ভোটের রাজনীতিতে ফ্যাক্টর হয়ে ওঠার মতো জায়গায় এখনও আসে নাই, এটা আমার ধারণা। আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাব বিএনপি একমত পোষণ করেছে। আপনার মূল্যায়ন? এটা একটা ভালো কাজ হয়েছে। আমরা যেগুলিতে আসলে একমত হইতে পারি, আমরা তো বলছি যে বাংলাদেশে আমরা চেষ্টা করছি এই ঐক্যমত কাউন্সিলে কিংবা বাইরে, আমরা চেষ্টা করছি যে যেই বিষয়ে আসলে সমস্ত রাজনৈতিক দলগুলিকে কিংবা জনগণকে ঐক্যবদ্ধ করা যায়, ঐক্যমতে আনা যায়, সেটা যত কমই হোক আর যত আমরা চেষ্টা করি এটা বাড়ানোর জন্য। কিন্তু এইটার মধ্যে আসলে আমাদের একটা ঐক্যমতের জায়গায় আসতে হবে, এবং এইটার ক্ষেত্রে একটা ধরেন
বেশ কয়েকদিন থেকে ডেডলক চলতেছিল, কোনো আলোচনায় অগ্রগতি হচ্ছিল না। সেই দিক থেকে এইবারের এই যে আজকের অগ্রগতি, এইটা এক ধরনের একটা আইস ব্রেকিংয়ের মতো আমাদের কাজে লাগবে। আমরা হয়তো আরও কতগুলো জায়গায় এরকম ঐকমত্য তৈরি করতে পারবো। এইটা তো আসলে রাষ্ট্রপতির ক্ষমতা ছিল না, এইটা হচ্ছে আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতা। তো প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা রাষ্ট্রপতির নামে আসলে প্রয়োগ হইতো। তো সেইখানে বিএনপিকে ধন্যবাদ যে প্রধানমন্ত্রীর এই ক্ষমতা কমাইতে তারা রাজি হয়েছে, কারণ বিএনপি প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে খুব সেন্সিটিভ, তারা ওইখানে হাত দিতে চায় না। পরপর দুইবার বিষয়ে, সাংবিধানিক পদগুলিতে নিয়োগের বিষয়ে কোনো জায়গায় প্রধানমন্ত্রীর ক্ষমতাটা তারা আসলে এখনও পর্যন্ত, যেটা বাংলাদেশের স্বৈরতন্ত্রের আসলে মূল জায়গা, যে ক্ষমতা এক কেন্দ্রে কেন্দ্রীভূত, আবার এটার কোনো জবাবদিহিতা নাই, এটার ব্যালেন্স নাই, এই জায়গাটার ব্যাপারে তারা খুব বেশি আসলে নড়তে চায় না। তো সেই দিক থেকে খুব সামান্য যে প্রধানমন্ত্রীর একটু ক্ষমতার কিছুটা আসলে এটার উপরে তারা এক ধরনের নিয়ন্ত্রণ দিতে রাজি হয়েছে। এটা রাষ্ট্রপতির ক্ষমতা মনে হয়, কিন্তু এটা আসলে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা না। প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির দ্বারা প্রযোজ্য হইতো, প্রয়োগ হইতো রাষ্ট্রপতির নামে। পরিশেষে তারা আসছে এইটুকু আসছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। 1 বছর পেরিয়ে গিয়েছে, বিচার বা সংস্কার কোনো কিছুই হয়নি। না, আমি এইভাবে দেখি না। বিচার সংস্কার তো ধরেন কোনোটাই হওয়ার বাইরেও চলে যায়নি। বিচারও একটা হওয়ার প্রক্রিয়ার মধ্যে। ওই বিচার নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, বিচারের স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন আছে, গতি নিয়ে প্রশ্ন আছে, যারা বিচার করার মধ্যে দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাদের যোগ্যতা এবং তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু বিচার হচ্ছে না এইটা বলা যাবে না, বিচার শুরু হইতেছে, এইটা একটা ব্যাপার। সংস্কারের ব্যাপারটা এরকম, সংস্কারের কোনো কিছুই হচ্ছে না এটা যারা বলে তারা হচ্ছে এক ধরনের হতাশা ছড়ানোর ভেতর দিয়ে এই আন্দোলনটার কোনো অর্থ না এরকম বলতে চায়। সংস্কার নিয়ে বাংলাদেশে আলাপ হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে এই প্রথমবার মানুষ রাষ্ট্র নিয়ে ব্যাপক আকারে আসলে চিন্তা করছে। বাংলাদেশের পুলিশ কীরকম হওয়া দরকার, বাংলাদেশের বিচার বিভাগ কেমন হওয়া দরকার, বাংলাদেশের সংসদ কেমন হওয়া দরকার, বাংলাদেশের প্রেসিডেন্টের কদ্দূর ক্ষমতা থাকা দরকার, প্রধানমন্ত্রীর কদ্দূর ক্ষমতা থাকা দরকার, এই যে এইগুলি নিয়ে আলাপ হচ্ছে এবং বিভিন্ন প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দল একমত হচ্ছে না, এইগুলি হচ্ছে আসলে সংস্কার নিয়ে যে কাজটা যে হচ্ছে এটার আসলে লক্ষণ। এইটা তো হবে একদিন। ধরেন সংস্কারকে আমরা সবাই একমত হওয়ার পরে যে জায়গায় আমরা একমত হব, সেগুলিকে কিভাবে আমরা আসলে সংবিধানে অন্তর্ভুক্ত করব সেটার ব্যাপারে একমত হব। কোনগুলি আসলে এখনও সংস্কার হয় নাই বা এই সরকার করতে পারে নাই, ভবিষ্যতে কোনগুলি করতে হবে, এটা হবে। মানে বাংলাদেশের এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতির যে গতিপথ এটা পরিবর্তিত হয়ে গেছে, এবং এই গতিপথ বাংলাদেশকে আসলে গণতন্ত্রের পথে, মুক্তির পথে এবং একটা ন্যায়ভিত্তিক সমাজের পথে এগিয়ে নিয়ে যাবে। এইটা ব্যর্থ হয়ে গেছে, এটা যারা বলতে চায় তারা আসলে খুবই ধরেন হয় পরিকল্পিতভাবে মিথ্যাচার করে, অথবা খুব অসহিষ্ণু। তারা রাতারাতি সমস্ত জিনিসই রাতারাতি চায়, পরিবর্তন চায় রাতারাতি। না, 50 বছরের যে আসলে লিগ্যাসি, এইটা আপনার ধরেন 1 বছরে আপনি সংশোধন করে ফেলতে পারবেন, এই আকাঙ্ক্ষাটা অতি আকাঙ্ক্ষা। আগামী নির্বাচন নিয়ে অনেকেই এখনো সন্দিহান, আপনার কাছে কি মনে হচ্ছে? এইটা আমাদের মধ্যে অনেক কারণ আছে, তো সন্দেহের অনেকগুলো কারণ। অতীতে আমরা অনেক রকমের ঘটনা দেখছি। আমার নিজের কাছে আসলে মনে হয় না যে আমরা নির্বাচন না হওয়ার মতো কোনো কারণ বাংলাদেশে ঘটবে এবং বাংলাদেশের মানুষ আরেকটা অনির্বাচিত সরকারের অধীনেই থাকবে, এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে না, বা কেউ করতে চাইলে সেটাতে আসলে সে সফল হবে না। বাংলাদেশের মানুষ একটা নির্বাচনই করতে চায়, নির্বাচনটার পরে যাতে নির্বাচিত সরকার একটা হাসিনার মতো ফেসিবাদী সরকারে রূপান্তরিত না হইতে পারে, তার জন্য আসলে আগে সংস্কারের অনেকগুলো জায়গাকে করতে চায়, অনেকগুলো সংস্কার করতে চায়, যে সংস্কারের ভেতর দিয়ে যে সরকারটা আসবে তারা যেন একটা গণতান্ত্রিক আচরণ করতে বাধ্য হয়। শুধু নির্বাচন একটা গণতান্ত্রিক সরকারের নিশ্চয়তা দেয় না। আমাদের দেশের সবচেয়ে ভালো নির্বাচন করছে আমরা শাহাবুদ্দিন সাহেবের আমলে, কিন্তু তারপরেও সেই সরকার আসলে গণতান্ত্রিক সরকার হয় নাই। সেই জন্য গণতান্ত্রিক সরকার হওয়ার জন্য যে গণতান্ত্রিক সংবিধান লাগে, গণতান্ত্রিক আইন কানুন লাগে, গণতান্ত্রিক সংসদ লাগে, গণতান্ত্রিক বিচার ব্যবস্থা লাগে, এই জায়গাগুলিকে যতটা সম্ভব এই মুহূর্তে করে নিয়ে তারপরে নির্বাচন, অথবা নির্বাচন এবং সেটা একই সাথে করার জন্য আমরা প্রস্তাব করি। আমরা কোনো সন্দেহ, ওইরকম কোনো সন্দেহ আমাদের কাছে নাই যে নির্বাচনটা হবে না। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ নির্বাচনের দিকেই যাচ্ছে।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।